প্রথমত আমি মেসির ব্যাপারটা আনতে চাই যে মেসির ম্যাচ শেষে মেসি বলছেন যে তার জ্বর ছিল, তিনি কয়েকদিন ধরে তার গলায় সমস্যা, সোর থ্রোট যেটাকে বলে, মানে ঠান্ডা লেগেছে সোজা কথা, বাংলা কথায় বললে, সেটা নিয়ে তিনি ভুগছেন, তাই নিয়ে তিনি ম্যাচ খেলছেন। ম্যাচের একটা সময় ফার্স্ট হাফে তিনি সাইড লাইনে বাইরে গিয়ে মনে হলো যে স্ট্রেচিং করছেন, তার একটু শুশ্রূষার প্রয়োজন হলো। এত সব কিছু নিয়েও মেসি খেলতে নামলেন। এরপরে এইরকমভাবে ওই একই ট্রিক, এবং এগুলো করার জন্যে আমরা অনেক সময় বোধহয় ভুলে যাই যে এই ধরনের ম্যাচে রদ্রিগো দে পল আসলে কত বড় ইম্প্যাক্ট রাখেন। আপনি যদি আমাকে এই ম্যাচের বেস্ট প্লেয়ার মানে বেছে নিতে বলেন, আমি রদ্রিগো দে পলকে নেব, কারণ এই ম্যাচের আমি ম্যান অফ দ্য ম্যাচ দিয়েছে ক্রিস্টিয়ানো রোমেরোকে, বাট আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ক্লদিও ব্রাভো। যদি আমাকে আপনি বেছে নিতে বলেন আমি ডেফিনেটলি রদ্রিগো দে পলকে দিব, কারণ আসলে ম্যাচে কোথায় ছিল না আপনি দেখেন, মানে প্রত্যেকটা ইনভলভমেন্ট, অ্যাটাকের ইনভলভমেন্ট ছিল, অ্যাট দ্য সেম টাইম ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে ডিফেন্সটা শুরু করেছে মিডফিল্ড থেকেও। আর্জেন্টিনা এই দলটা ডিফেন্সিভ এত কেন ভালো জানেন? বিকজ রদ্রিগো দে পল মিডফিল্ড থেকে এত সুন্দর প্রোটেকশন করে এবং অপোনেন্টের কাছ থেকে বল নিতে পারে, অ্যাট দ্য সেম টাইম বল নিয়ে মেসিকে বল ডেলিভার করতে পারে, এবং মিডফিল্ডের যে আর দুজন প্লেয়ার তার সাথে খেলে লাইক এনজো ফার্নান্দেস এবং ম্যাকঅ্যালিস্টার, তাদের শেপটা কিন্তু তৈরি করে রদ্রিগো দে পল। সুতরাং আমি বলবো যে রদ্রিগো দে পলের ওয়ার্ল্ড কাপের পর থেকে, লাস্ট কোপা আমেরিকার পর থেকে আমার কাছে মনে হয় যে মিডফিল্ডে যদি কোনো প্লেয়ারের সব থেকে কন্ট্রিবিউশন বেশি থাকে, এই দলটাতে সব থেকে বেশি কন্ট্রিবিউশন হলো রদ্রিগো দে পল। একমত, এবং ওখানেও ক্রিস্টিয়ানো রোমেরো ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন আর্জেন্টিনার দিক থেকে। এখানে বোধহয় ম্যান অফ দ্য ম্যাচের একটা ব্যাপার স্যাপার আছে, যেটা একটু পরিষ্কার হয়ে নেওয়া আমাদের জন্য জরুরি। তবে অনেক সময় আমরা যে মার্তিনেজ গোল করে জেতাছেন, এক মার্তিনেজ ডিফেন্সে আছেন, আরেক মার্তিনেজ আবার গোল বারের সামনেও তিনি দুর্গ হয়ে দাঁড়াচ্ছেন। চিলি এক পেশে ম্যাচে একদমই আক্রমণ করতে পারছিল না। 70 মিনিটের পরে তারা প্রথম শট অন টার্গেট করলো। এনজো ফার্নান্দেসকে স্টার্ট করিয়েছিলেন লিওনেল স্কালোনি, নিকোলাস গঞ্জালেস খেলেছিলেন। গঞ্জালেস আমার কাছে মনে হয়েছে বেশ ভালো করেছেন, কিন্তু এনজো ফার্নান্দেসের ইনক্লুশনটা ঠিক ওভাবে বোধহয় কাজে দেয় নাই। না, স্কালোনি হয়তো চেষ্টা করেছে যে এনজোকে আসলে দলের ইনক্লুড করে আসলে তার যে মিডফিল্ড থ্রো আর কি, সেটাকে আসলে সে একটা ব্যালেন্স হিসাবে রাখার চেষ্টা করেছে, বাট এনজো আমার কাছে মনে হয় স্টিল আমার ওই অবস্থাতে সে নাই এই দলটাতে খেলার মতো। কারণ আপনি যদি পুরো সে যতক্ষণ খেলেছে তার যদি টিমের ইনক্লুশন দেখেন বা টিমের পারফরমেন্স দেখেন, সে কিন্তু আসলে ওই জায়গাটা কিন্তু ধরে রাখতে পারেনি। পরবর্তী সময় জোভানি লো সেলসো আসার পরে কিন্তু মিডফিল্ড রোটেশন অনেক বেশি ছিল, চান্স ক্রিয়েট বেশি হয়েছে, বল পজিশন মিডফিল্ড অনেক বেশি ছিল। সুতরাং আমি বলবো এটা আমি এনজোকে দোষ দিব না, বাট তার একটু কিছু সময় লাগবে। বাট স্কুলানির প্ল্যানটা আমরা ক্লিয়ার যে সে এনজোকে আসলে দলে রেখে তার টিমের সাথে অ্যাডাপ্ট করার জন্য, এবং এই ম্যাচে তো 3 জন প্লেয়ার সে আসলে স্টার্টিং 11 থেকে নতুন 3 জন প্লেয়ারকে ইনক্লুড করেন। এবং নিকোলাস গঞ্জালেসের পারফরমেন্স যদি দেখেন, আমি বলবো যে দুর্দান্ত খেলেছে সে। যে বলটা সে মেসির কাছ থেকে যেটা পোস্টে লেগেছে, এটা ব্রাভো ভালো সেভ করেছে, ওটা গোল হলে খেলা আরও আগেই কিন্তু আর্জেন্টিনা কন্ট্রোলে নিতে পারতো। অ্যাট দ্য সেম টাইম দেখবেন শেষের দিকে কিন্তু আবার সে যেটা করেছে 2 সাইড ব্যাককে উঠিয়ে দিয়ে আবার নতুন 2 সাইড ব্যাকে নামে সেকোন এবং মন্টিয়ালকে, এটা তার একটা প্ল্যানই। আবার নেক্সট ম্যাচে হয়তো দেখা যেতে পারে, যেহেতু 6 পয়েন্ট সে পেয়ে গিয়েছে, এই 2 সাইড ব্যাককে দিয়ে নেক্সট ম্যাচ হয়তো সে স্টার্ট করবে, এরকম একটা তার হয়তো প্ল্যান থাকতে পারে। সুতরাং আমি মনে করি যে এই আর্জেন্টিনা দলে অনেক ভেরিয়েশন রয়েছে, অনেক কোয়ালিটি প্লেয়ার রয়েছে, যার কারণে কিন্তু স্কুলানির অনেক সুবিধা রয়েছে যে সে যখন তখন যে কোনো প্লেয়ারকে সাব করাতে পারে। এবং আর্জেন্টিনা ইন্টারেস্টিংলি যে কোনো প্যাটার্নেই খেলতে অভ্যস্ত হয়ে গেছে। যেমন আমি দেখছিলাম যে নিকোলাস তালিয়াফিকো ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, দুজন তাকে স্যান্ডউইচ করে মারাত্মক ফাউল করেছেন, যেটা ইউরোপে বা কোনো এক জায়গায় হলে হয়তো মানে ওটা নিয়ে মারামারি লেগে যেত, একটা কার্ড হতো। কিন্তু এই ম্যাচ রেফারি যে তালে নিয়ে যাচ্ছেন তাতে তিনি কোনো কার্ড দেখান নাই, এবং তালিয়াফিকো যে পড়ে গেছেন দুজনের মাঝে, এরপর তিনি উঠে দাঁড়িয়ে আবার হ্যান্ডশেক করছেন। মানে তারা বুঝতে পারছেন যে এটা কোপা আমেরিকা, এখানে এরকম খেলাই হবে, এটার সঙ্গে তারা মানিয়ে নিতে পারে। আর্জেন্টিনার সবচেয়ে বড় আমার কাছে মনে হয় প্লাস পয়েন্ট এইটাই যে তারা যখন যেই টিমের সঙ্গে খেলে তারা তাদেরকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে, এই কারণে বোধহয় তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। হ্যাঁ, ডেফিনেটলি, এবং এটা তাদের একটা বড় মানে ভালো জিনিস, তারা অ্যাডজাস্ট করতে পারছে, ভিন্ন ভিন্ন ম্যাচে ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজিতে তারা খেলার চেষ্টা করছে, এবং এটা তাদের জন্য আমি বলবো যে বেশ ভালো পজিটিভ একটা জিনিস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.